কলিমুল্লাহ আওয়ামী লীগের দোসর, ইন্ডিয়ার দালাল, রয়ের দালাল, এরা আর লাইভে কখনো আনবেন না ভাই। এখন উনি সুরা যুক্তি দেয় বিভিন্ন বিভিন্ন বিদেশি চ্যানেলের মধ্যে, এগুলো দেশের জনগণ দেখে না, সারা বিশ্বে দেখে না। আমি ওনাকে সরাসরি আজকে কথা বলতে এখানে ঢুকছি আপনার এখানে। আমি ডক্টর ইউনূসকে বলবো ওনার সম্পূর্ণ উনি যখন ভাই এক মিনিট, উনি যখন প্রফেসরি করছে তখন উনি দুর্নীতিবাজ ছিল, বিভিন্ন মিডিয়া আসছে, উনি দুর্নীতিবাজ ছিল, ওনার দুর্নীতির অনেক কিছু আছে, এগুলো তদন্ত করার জন্য। আমাদের দেশের বর্তমান সময়ের প্রশাসন, এই প্রশাসনটা কিরকম এটা হাসিনার সহায়তা সম্পূর্ণ ভুক্তভোগী। উনি সবকিছু সবসময় দেখেছেন। এখন সাস্টেনেবল নির্বাচন করতে হলে আমাদের দেশে প্রশাসন ঠিক করা লাগবে। এখন আমাদের প্রশাসন কি ঠিক আছে? শেখ হাসিনা যেভাবে প্রশাসন ঠিক রেখে গেছেন, এইভাবে কি প্রশাসন এইভাবে যদি নির্বাচন করেন তাহলে কি সাস্টেনেবল নির্বাচন হবে? আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তো বিশ্বাসযোগ্য আচরণ করতে পারেন নাই। শেখ হাসিনা পরবর্তী সময়ে সবাই সন্ত্রাস চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছেন। এখন জনগণ কাকে ভরসা করবে? যদি আইন পরিবর্তন করা না হয়, যদি সংস্কার করা না হয়, তাহলে দেশের তো আগে যে অবস্থা ছিল এখনো সেই অবস্থা থাকবে। তো আমাদের জনগণ কোথায় যাবে, কার উপর ভরসা করবে আপনারা মনে করেন? ধন্যবাদ আপনাদের সবাইকে। জি ধন্যবাদ। ইকরামুল হক বলেন। ইকরামুল হক আনমিউট করতে হবে, কোনো প্রশ্ন থাকলে আনমিউট করতে হবে। ভাই মিউট আছেন। আসসালামু আলাইকুম, আমাকে টক শোতে সুযোগ দেওয়ার জন্য। তো আমার প্রশ্নটা ছিল নাজমুল হাসান কলিমুল্লাহর কাছে। আমি 2024 সালে জানুয়ারি মাসে যে আমির নির্বাচন হয়েছিল, এই নির্বাচনের আগে আমি সাইফুর সাগরের টক শোতে ওনাকে প্রশ্ন করছিলাম যে 2018 সালের নির্বাচনের আগে নির্বাচনের দিন আমি ভোট দিতে গিয়ে দেখি যে আমার ভোট আমার চাচাতো ভাই দিয়ে দিছে। তো আমি বললাম যে আমার ভোট গুলো যে হয়ে গেছে, তো চলে আসলাম। তো ওই কেন্দ্রে আমার চাচা হচ্ছে একটু মাথায় একটু সমস্যা ছিল, উনি ওই বিএনপির ধানের শীত যে প্রতীক টেবিলের উপর হচ্ছে সিল মারার কারণে মাইর খাইছিল। ওই কারণে আমি হচ্ছে পরবর্তীতে মানে আমার ওই ভোটটা দিতে যাওয়ার দেরি করছিলাম আমি। আমার কাছে ওনার কাছে আমার প্রশ্ন যে 2014, 18 এবং 24-এর নির্বাচন উনি তো পর্যবেক্ষক ছিল, তো উনি হাসিনা চলে যাওয়াতে উনি কি এখন বেজার নাকি? এখন উনি তো এই অবৈধ নির্বাচনের একজন পর্যবেক্ষক, তো ওনার কি এই নির্বাচন যেহেতু অবৈধ ঘোষণা হয়েছে, তো ওনার কি কোনো বক্তব্য আছে কিনা এই বিষয়ে? জি ধন্যবাদ। রাসেল, উনি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত নেই, উনি আসলে আমি প্রশ্ন রাখার চেষ্টা করব। রাসেল মি বলেন। আনমিউট করতে হবে ভাই, মিউট আছেন, আনমিউট করেন। মাইকটা মিউট আছে, আপনার আনমিউট করতে হবে। জি আসসালামু আলাইকুম, এখন শোনা যায়? জি ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন। যে আমার প্রশ্নটা একটু সংস্কার বিষয়ক প্রশ্ন। সেটা হলো, এখন আমরা দেখলাম যে নিম্নকক্ষ উচ্চকক্ষের যে প্রশ্নটা আসছে, সেখানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ মিলিয়ে প্রায় 400 সংসদ সদস্য রাখা হবে। এমনিতে আমাদের ছোট বাংলাদেশ, সেখানে জনসংখ্যা যদিও বেশি, কিন্তু এখন যদি আরো সংসদ সদস্য বাড়ানো হয়, রাষ্ট্রের ব্যয় তো বেড়ে যাবে। এমনিতে আমরা 5 লাখ কোটি টাকা দিয়ে প্রশাসন তারপরে সরকারকে পুষি, তারপর যদি আরো সংসদ সদস্য বাড়ে, আরো রাজনীতি বাড়বে, আরো মেম্বার চেয়ারম্যান বাড়বে, সবকিছু মিলে আরো রাষ্ট্রের খরচ বাড়বে। তো সেই জায়গা থেকে একদিকে তো আমরা রাষ্ট্রীয় কোনো সেবা ফ্রিতে পাই না, যে কোনো রাষ্ট্রীয় একটা সেবা যেটা রাষ্ট্রের আমাকে নিশ্চিত করবে, যেমন একটা পাসপোর্ট করা বলেন, যেমন ব্যাংকে গেলে একটা সেবা, হাসপাতালে গেলে বা যে কোনো একটা ভূমি অফিস একটা পশ্চাৎ তুলতে গেলে সেখানে আমাকে এমনিতে অতিরিক্ত টাকা দিয়ে ঘুষ দিয়ে তারপর এই সেবাটা নিতে হইতেছে। অন্যদিকে রাষ্ট্রেরও খরচ বৃদ্ধি পাইতেছে। তাহলে আমরা সাধারণ জনগণ কি এভাবে শুধু সরকারকে টাকা দিতেই থাকবো? আমরা কি ন্যায্য অধিকার কি কখনো ফিরে পাবো না? এবং রাষ্ট্রে যে পরিমাণে রাজনীতিবিদ বাড়তেছে, বেকার সমস্যা বাড়বে। বেকার সমস্যা তো এটা কোনো রাজনীতিবিদ সমাধান করবে না, কারণ বেকার যদি আপনার কম থাকে, রাজনীতিবিদ কমে যাবে। কারণ যখনই একটা লোক একটা ব্যক্তি ভাববে যে আমি আমার টাকা দিয়ে খাই, আমি আমি চাকরি করে খাই, তাহলে আমি রাজনীতিবিদ নেতার পিছনে কেন বড় ভাই বলে ঘুরবো? ওকে তো আমার দরকার নাই। তো রাজনীতিবিদ তো কখনোই চাইবে না বেকার সমস্যার সমাধান হোক। যত বেকার বাড়বে, এদের গুন্ডে পান্ডা তত বাড়বে, এদের ইয়েগুলো বাড়বে। তো রাজনীতি আসলে কমিয়ে আনার জন্য আমি মনে করি সংসদ সদস্য কমানো দরকার, এবং যদি নির্বাচিত সংসদ সদস্য 200 রাখেন, উচ্চকক্ষে 100 রাখা যেতে পারে। কিন্তু সে জায়গায় 400-500 সংসদ সদস্য পেলে রাষ্ট্রের যে অতিরিক্ত খরচ সেগুলো আমরা কিভাবে বহন করবো? জি ধন্যবাদ। ইমরান আহমেদ আনমিউট করেন, বলেন কোন প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম মনির ভাই, আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত অতিথিবৃন্দকে সালাম। আসসালামু আলাইকুম।
জি আমার বলেন। প্রশ্ন হয়েছে যা মেজর কলিমুল্লাহ সাহেবের কাছে যে উনার ইদানিং কিছু কিছু ইউটিউবে উনি আওয়ামী লীগের ইউটিউবে উনি কথাবার্তা বলেন। আসলে উনি কি আওয়ামী লীগের দালাল না ভারতের দালাল এটাই আমরা বুঝতে পারতেছি না। উনি ডক্টর ইউনূসরে যেভাবে কথাবার্তা বলেন আর হাসিনার কথাবার্তা বলতে গিয়ে উনি মাননীয় প্রধানমন্ত্রী আর কত তেল মাইরা উনি কথা বলেন। আমার মনে হইতেছে শেখ হাসিনা পলায়ে যাওয়ার কারণে উনি অনেক অসন্তুষ্ট। উনারে উনি তো আমাদের দেখতেছি সাথে না। এই মুহূর্তে যুক্ত নাই, সুতরাং ওনারকে প্রশ্ন করলে তো উনি জবাব দিতে পারবে না, কারণ এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত নেই। যে যদি উনি উনি যুক্ত হয় আপনি তাহলে আপনি ওনাকে আবার প্রশ্ন যুক্ত উনি হয়ে ওনাকে উনি প্রশ্ন করেন। হ্যাঁ। হুম। উনি ভিতরে কি লালন করেন এটা আমরা জানতে চাই। মুখেও একটা অন্তর আরেকটা লালন করে তো মুনাফিক আচ্ছা, হয়ে উনি যায়। আসলে উনি যখন আসবেন তাহলে তখন ওনাকে প্রশ্নটা করেন। জাহাঙ্গীর সাহেব বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আপনাকে ধন্যবাদ, আপনার প্যানেলের সকল অতিথিদেরকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমাকে একটু সময় দিবেন, আপনার কাছে আমি একটু সময় চাচ্ছি। বলেন বিষয়টা হলো, যখন ডক্টর ইউনূস 5 তারিখের পরে যখন 8 তারিখ হয়ে গেছে ডক্টর ইউনূস আসতে আসতে, এরপরে দেখা গেল ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিল, ক্ষমতা নিবার আগে যে বৈঠকটা হয়েছে ওই বৈঠকে বিএনপি কেন বললো না এই কথাটা যে আপনি ক্ষমতা বসার 3 মাস পরে আপনি নির্বাচন দিতে হবে? কেন তখন কেন বিএনপি এই কথাটা বললো না? এখন বিএনপি প্রত্যেকটা কদমে কদমে ডক্টর ইউনূসকে বাধা প্রদান করে। ডক্টর ইউনূসকে বাধা দেন মানে 18-20 কোটি লোককে বাধা দেওয়া। বিএনপি মনে করে তাদের জনগণ সারা দেশে তারাই এই দেশের সরকার গঠন করছে। 5 তারিখের পরে এমন কোনো খাত নাই যে তারা কোনো জায়গায় যে তারা আপনার জায়গা দখল করে নাই। এমন কোনো হাট বাজার ঘাট হইতে আপনার স্ট্যান্ড, বেবি স্ট্যান্ড হইতে, টেম্পো স্ট্যান্ড হইতে কোনো জায়গাতে তারা দখলের বাকি রাখেন। এখন আমার কথা হলো এটাই, আমি আপনাদের মাধ্যমে ডক্টর ইউনূসকে বলতে চাই উনি কেন এই আহ, এপ্রিলের 5 তারিখ, এপ্রিলের প্রথম সপ্তাহের কথা বলছি, উনি 29শে ফেব্রুয়ারির 7 তারিখের কথা বলতো। 29 সালের ফেব্রুয়ারি 7 তারিখে যে নির্বাচন, 24-এ যে হাসিনা যে নির্বাচন করে গেছে, এটা 5 বছর পূর্বে 29শে ফেব্রুয়ারির 7 তারিখ, উনি ফেব্রুয়ারির 7 তারিখ পর্যন্ত উনি ক্ষমতা থাকবে। বিএনপির এত কি আসে গেছে, একটা বালুরটা সরাতে পারে নাই, তারা এখন বড্ডা বড্ডা কথা বলে। আর আমি আপনাকে আমরা প্রশ্ন করবো এই কারণে, দেখা গেছে কলিমুল্লাহ স্যার এখান থেকে চলে গেছে। কলিমুল্লাহ স্যারের কাছে আমার প্রশ্ন, উনি একটা চ্যানেলে বলছে যে আপনার এসএকের যে আন্দোলনের নামছে ঢাকায়, অন্য অন্য কমিশনার, বিভিন্ন কমিশনার, চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন লোকজন তার কাছে যোগাযোগ করে যে ওরা এখন কি করতো, ওদের তো অপসারণ করছে সরকার। এখন হে যুক্তি দিছে যে তোমরা এরশাদের সাথে যোগ দাও, এরশাদের সাথে যোগ দিয়ে এই আপনার এই ইউনূসকে উৎখাত করার জন্য। এখন চলে গেল এখান থেকে এই আওয়ামী লীগের দোসর, ইন্ডিয়ার দালাল, রয়ের দালাল, এরা আর লাইভে কখনো আনবেন না ভাই, না, ভাই মিথ্যাবাদী। উনি নাই আমাদের সাথে। আপনি ওনাকে এভাবে বললে তো না হবে না। থাকুক, উনিও জবাব উনি দিতে তো পারবেন। আপনি উনি একজন যে ব্যক্তিকে এভাবে কথাগুলো ইনসাল্ট বলে করতে পারেন এগুলো না। তো আমরা শুনি ভাই। না, উনি যে না, বাট কথাগুলো আপনি বলে ওনাকে ওনার এরকম ভাবে কথা তো আমরা আক্রমণ শুনি। করে আসলে বলতে পারেন, কারণ উনি আমাদের গেস্ট। সুতরাং আমি ওনাকে একটু সরাসরি শালীনতা আক্রমণ বজায় রেখে করে আপনি বলছি, প্রশ্ন আমি করতে ওনার পারেন, বাট কথাগুলো সরাসরি আপনি গত ওনাকে শুনছি ভাই। দালাল বিষয়টা সরাসরি বলাটা একটা আসলে টিভি চ্যানেলে উনি শালীনতার গত মধ্যে বছর পড়ে আপনি না। কথাগুলো বলছে। গত পরশু জি, রাত্রে জি, উনি ধন্যবাদ। বিদেশি একটা চ্যানেলে কথাগুলো বলছে ভাই। উনি বলছে ডক্টর ইউনূসের লুঙ্গি খুলি ফেলাইতো, প্যান্ট খুলি ফেলাইতো। এগুলো তো আমরা সহ্য না, করতে সেটা পারি উনি না যদি ভাই। উনি যদি উনি যদি এখানে ডক্টর থাকতো ইউনূস তাহলে আপনি একজন ওনাকে দেশপ্রেমিক। প্রশ্ন করতে পারতেন যে উনি কেন এই উনি বিষয়টা চলে গেল বলেছেন কেন বা ভাই? এর আমরা লাইভে পিছনে কি ঢুকি, কারণ উনি আছে। গেছে আবার ওই চ্যানেল হিগেট গেছে আবার কথা বলার জন্য। উনি আপনার লাইভে ঢুকি আবার চ্যানেল হিগেট গেছে কথা বলার জন্য। দেশ উনি হাসিনার আমলে কেন এই কথাগুলো বলতে পারে নাই? আমাদের একজন সেনাপ্রধান আছে, ওইখানে যে আনাগরে ছিল, তখন উনি কথা বলতে পারে নাই, কথা বলে নাই। মানুষের খুন হয়েছে, উনি কেন কথা বলে নাই? এখন উনি ছোড়া যুক্তি দেয় বিভিন্ন বিভিন্ন বিদেশি চ্যানেলের মধ্যে, এগুলো দেশের জনগণ দেখে না, সারা বিশ্বে দেখে না। আমি ওনাকে সরাসরি আজকে কথা বলতে এখানে ঢুকছি আপনার এখানে। আমি ডক্টর জি, ইউনূসকে বলবো ওনার সম্পূর্ণ, উনি যখন ভাই 1 মিনিট, উনি যখন প্রফেসরি করছে জি, তখন উনি দুর্নীতিবাজ ছিল। বিভিন্ন মিডিয়া আসছে, উনি দুর্নীতিবাজ ছিল, ওনার দুর্নীতির অনেক কিছু আছে, এগুলো তদন্ত করার জন্য।